আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার সঙ্গে সিলেবাসটি আমরা দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, প্রথমে দেখো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনটি কীরকম দেওয়া থাকে। সাধারণত তোমাদের 7 থেকে 14 নম্বর যে অধ্যায় রয়েছে সেগুলো সাধারণত তোমাদের করতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এখানে 30 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। দেখো প্রথমে 10টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, ঠিক আছে। এরপর হচ্ছে 7টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, তারপর 3 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এরকম করে সাধারণত কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে, ঠিক আছে। তবে এই প্যাটার্নের কিন্তু চেঞ্জও হতে পারে কিছু কিছু স্কুলে। ওকে, তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে তোমরা পেড কোর্সের মধ্যে কিন্তু প্রশ্নোত্তরের পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে ভিডিওগুলো দেওয়া থাকবে, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এইসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে। তো দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টির উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 10 = 10। কয়ের দাগে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 300 এখানে দেওয়া আছে 379, তার নিচে দেওয়া আছে 5। এটাকে মিশ্র ভগ্নাংশে লিখতে হবে। মিশ্র ভগ্নাংশে মানে এটাকে ভাগ করতে হবে এই 379কে 5 দিয়ে, এটাকে পূর্ণ করতে হবে। তো 379কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এখানে ভাগফল পাবো 75 এবং ভাগশেষ থাকবে 4। তো ভাগশেষটা হবে ওপরে আর এটা ভাগফল, আর এটা এখানে যে 5টা, এই 5টা নিচে থাকবে, ঠিক আছে। তো এরকম করে এটা তোমরা ভাগ করে দেখে নেবে। এখানে এরকম ব্র্যাকেট দিয়ে 379 এখানে লিখবে, দিয়ে ভাগ করবে, ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করতে হবে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে কি লিখবো দেখো, এখানে 1-এর পরে দুটো সংখ্যা আছে দশমিকের আগে, তো তার জন্য দুটো শূন্য দিয়েছি। যোগ দিয়ে 2-এর পরে একটা সংখ্যা আছে দশমিকের আগে, তো একটা শূন্য হবে। তারপর যোগ দিয়ে এখানে 3, ঠিক আছে। 3-এর পরে আর কোনো সংখ্যা নেই দশমিকের আগে, তারপর যোগ দিয়ে এখানে 0.003টা আমরা বসিয়ে দিলাম। গয়ের দাগ হচ্ছে 103 টাকা 5 পয়সা সমান কত টাকা। তো 103 টাকা 5 পয়সা সমান হচ্ছে 103.5 টাকা, 3.05 টাকা, ঠিক আছে। 3.5 দিলে কিন্তু 50 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 5 দেওয়া আছে, তার জন্য 0.5 হবে। ঘরের দাগে হচ্ছে 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট। এখানে ছোট কোনটা, এখানে দেখো দশমিকের পর 0 আছে, এখানে দশমিকের পর 9 আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ছোট। 0.09টা ছোট। উঙ্গর দাগে এখানে কথা লিখতে বলা হচ্ছে এইটাকে। তো দেখো এখানে কী দেওয়া আছে, দশমিকের এখানে আগে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1207 দশমিক এটা কত 25 বা 25। তোমরা কী লিখবো 1207.25 বা 25ও লেখা যেতে পারে। এবার দেখো দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখাংশ টানা যায়। তো দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখাংশ টানা যায়। ছয়ের থেকে টেবিলের উপরের তলে ড্যাশটি ধার। তো টেবিলের উপরের তলে 4টি ধার থাকে, ঠিক আছে। বর্গীয় দাগে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4। তো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। ঝয়ের দাগে ছোট এবং বড় লেখো 0.7 ও 0.07। এটা কোনটা ছোট কোনটা বড় সেটা লিখতে হবে। এখানে দেখো দশমিকের পর 7 আছে, আর এখানে দশমিকের পর 0 আছে, অর্থাৎ এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তো ছোট হচ্ছে 0.07 আর বড় হচ্ছে 0.7। ইঙ্গর দাগে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। এখানে 54, তার নিচে 7 আছে, তো 54কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 7 49, 50 সেখানে 52, 54, অর্থাৎ 5 থাকছে অবশিষ্ট, সেই 5টা উপরে যাবে, আর এই নিজের 7, এই 7টা নিজেই থাকবে। তো 7 পূর্ণ 5-এর 7, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরপর হচ্ছে টয়ের দাগে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এই 84/108 এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, অর্থাৎ ছোটো করতে হবে, এটাকে কাটাকুটি করতে হবে। যদি আমরা এটাকে দেখো 12 দিয়ে কাটাকুটি করি, 7 12 84 হয়, আর নিচে 9 12 108, তো 7/9 হবে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে। ছয়ের দাগে সমান্তরাল সরলরেখার দুটি উদাহরণ দাও। তো সমান্তরাল সরলরেখার দুটি উদাহরণ দেখো, টেবিলের উপরের তলের 2 বিপরীত ধার এবং বইয়ের 2 বিপরীত ধার, এরা হচ্ছে পরস্পর কিন্তু সমান্তরাল। ওকে, নেক্সট প্রশ্ন 2 নম্বর দাগে নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 7 × 14 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে যোগ করো। এই যে রাশিগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে ভগ্নাংশগুলো, এগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে, ভগ্নাংশে যোগ করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটি আমাদের যেভাবে দেওয়া আছে সেভাবে একবার লিখবো। লেখার পরে দেখো পূর্ণগুলো ভাঙবো। পূর্ণ ভাঙার জন্য কী করতে হবে, এই 5 আর এই 3 এই দুটো গুণ করতে হবে। গুণফলটাকে উপরে যেটা আছে সেটা দিয়ে যোগ করতে হবে। যোগফল যেটা হবে সেটা আমাদের উপর লিখতে হবে, আর নিচে যা আছে সেটা আমাদের নিচে লিখতে হবে। যখন দেখো 3 5 15 আর 2 17 হয়, তার জন্য এখানে 17 লিখেছি, আর নিচে হচ্ছে 3 আছে 3 লিখেছি, তারপর যোগ 3 হচ্ছে যোগ দিলাম। এখানেও তাই 7 এখানে 7 রেখে 8 হবে, তো 8-এর 7 হয়ে গেল।
এটা 14 দুগুণে 28 আর 3 31, তো 31 14 হয়ে গেল। এবার কি করব, এই 3 7 আর যে 14 আছে এই তিনটির লসাগু বের করতে হবে। লসাগুটা আমাদের 42 হচ্ছে, তো 42 এখানে লিখতে হবে, সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে এখানে নিচে 42টা লিখবে। লেখার পর এই 42কে এই 3 দিয়ে ভাগ করতে হবে, তো 3 14 42 হয়। তারপর 14 ভাগফল পাচ্ছি, 14 আর 17 আমাদের গুণ করতে হবে, গুণফলটা এখানে লিখতে হবে, 338 হচ্ছে গুণফল। এবার যদি 42কে 7 দিয়ে ভাগ করি 6 হবে, 6 7 42, তো 6কে 8 দিয়ে গুণ করলে 6 8 48 হবে। তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিতে হবে। এরপর 42কে 14 দিয়ে ভাগ করে কত হবে, 3 হবে, 3 14 42 হয়। এই 3কে 31 দিয়ে গুণ করলে কত হবে, 3 1 3, 3 থেকে অর্থাৎ 93 হয়ে যাচ্ছে। এবার এই 93 48 238 এই সকলকে যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত পাবো, 379 পাচ্ছি। তার নিচে হয়তো 42 আছে, তো 42 লিখলাম। এবার 379কে আমাদের 42 দিয়ে ভাগ করে দিতে হবে, ভাগফল হবে 9, 9টা এখানে হবে, আর ভাগশেষ 1 থাকছে, একটা উপরে যাবে, আর 42টা নিচে আছে, নিচে থাকবে, অর্থাৎ 9 পূর্ণ 1 এর 42। এটা হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে বিয়োগকরণ। এখানে দেখা যাচ্ছে 10 পূর্ণ 5 এর 7 আর বিয়োগ 5 পূর্ণ 5 এর 14, এটাকে বিয়োগ করতে হবে। তো প্রথমে আমাদের লিখতে হবে অঙ্কটাকে, তারপর আমাদের পূর্ণগুলো ভাঙতে হবে। তো 7 10 এর 70 আর 5 এ 75, নিচে 7 হবে, বিয়োগ চিহ্নতে বিয়োগ দিলাম, 5 14 70, 5 এ 75, তার নিচে হচ্ছে 14। দেখো এবার সমান দিয়ে আমরা একটা দাগ দিলাম, তারপরে 7 আর 14 এর লসাগু করতে হবে। লসাগু 14 হয়, তো 14 লিখলাম। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হবে, তো 2কে 75 দিয়ে গুণ করতে হবে, 150 হবে। তো বিয়োগ, এবারে 14 আর 14 ভাগ করলে 1 হবে, 1কে 75 দিয়ে গুণ করলে 75ই হবে। তো 75 150 থেকে 75 বিয়োগ করলে কী হবে, 75 হবে, আর নিচে 14 আছে। এবার 75কে আমাদের কী করতে হবে, 14 দিয়ে ভাগ করতে হবে, পূর্ণ করে দিতে হবে এটাকে। তো 5 14 70 হয়, ঠিক আছে। 70 থেকে 75 বিয়োগ করলে 5 হবে, তো 5টা যাবে ওপরে, ভাগশেষটা নিচে 14 আছে, 14, অর্থাৎ 5 পূর্ণ 5 এর 14। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বিয়োগফল। গয়ের দাগে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কী করতে হবে, ক্ষেত্রফলটার বর্গমূল বের করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে, √625। এবার এই 625টিকে আমাদের বর্গমূল করতে হবে। তো 625কে তোমরা ভেঙে নেবে, এভাবে ভাঙলে দেখবে 4টে 5 পাবে, ঠিক আছে। 5 5 25, আর এই 5 5 25, 25 25 625 হয়। তো 4টে 5 পাচ্ছি। এবার দুটোর মধ্যে আমাদের একটা করে নিয়ে নিতে হবে, দুটো 5-এর মধ্যে একটা নিলাম, এখানে দুটোর মধ্যে একটা নিলাম, তো দুটো 5 পাচ্ছি আমরা টোটাল, 4টের মধ্যে দুটো। এবার এই রুটটা আমরা উঠিয়ে দিলাম, 5 5 25 হচ্ছে গুণফল। তো 25 মিটার এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। ঘরের দিকে সানিয়া 150 ও 150.50 টাকার একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে কত টাকা বেশি পেলে। তো এই টাকাতে কিনেছে, এই টাকাতে বিক্রি করলো, তাহলে তার কত বেশি পেলে বা লাভ কত হলো। বেশি টাকা থেকে কম টাকাটা বিয়োগ করবো, 175 থেকে 150.50 টাকাকে বিয়োগ করতে হবে। বিয়োগফল আমাদের 24.50 হবে, 24 টাকা 50 পয়সা হয়ে যাবে। এবার উত্তর লিখবো, অতএব সে 24.50 টাকা বেশি পেল, ঠিক আছে। অঙ্গর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এখানে 2 এর 5 আছে, 2 এর 8 আছে। তো একই হর মানে কি, যে হর হচ্ছে নিচেগুলো হচ্ছে হর, এই 5 8 এগুলো হচ্ছে হর, আর উপরগুলোকে লব বলা হয়। তো নিচে এই যে হর আছে, হরগুলোকে আমাদের একই সংখ্যা করতে হবে। তো একই সংখ্যা করার জন্য আমাদের কি করতে হবে, এই 5 আর 8-এর আগে লসাগু করতে হবে। 5 আর 8-এর লসাগু কত হবে, 40 হবে। 5 8 40 হবে, ঠিক আছে, যেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তো 5 8 40 হলে নিচে আমাদের 40 করতে হবে। নিচে 40 করার জন্য কী করতে হবে, এই 5-এর সঙ্গে 8 গুণ দিতে হবে। তো 5-এর সঙ্গে 8 গুণ দিলে কী হবে, 5 8 40 হবে। আর এই 8 কিন্তু আমাদের উপরে 2টার সঙ্গে গুণ দিতে হবে, তো 8 2 16 হবে। আর এখানে 2 এর 8 আছে, তো এখানে নিচে 40 করার জন্য 5 দিয়ে গুণ দিতে হবে। 5 8 40 হয়, এবারে 5 থেকে উপর দিয়েও উপরটাকেও গুণ দিতে হবে, 5 2 10 হবে। তো 16/40 আর 10/40। তো এখানে দেখো হরগুলো সমান হয়ে গেল, দুটোই 40। এবার দেখো হচ্ছে বিয়োগ করা, 6/20 আর বিয়োগ 3/30। তো 20 আর 30-এর প্রথমে লসাগু করতে হবে। 20 আর 30-এর লসাগু 60 হবে, নিচে 60 লিখতে হবে, ঠিক আছে। এবার এই 60কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত হবে, 3 হবে। 3 20 60 হয়, 3কে 6 দিয়ে গুণ করলে 318। তো বিয়োগ, এরপর বিয়োগ আছে, বিয়োগ দিতে হবে। তারপর 60কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। এই 2কে 3 দিয়ে 7 দিয়ে গুণ করে 7 2 14 হবে। এবার 18 থেকে 14 বিয়োগ করে 4 হয়, নিচে 60 আছে, 4 15 60, 1 আর 15 হয়ে গেল, ঠিক আছে। 1 আর 15, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। 6-এর দাগে হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এখানে এই যে সংখ্যাটি দেওয়া আছে, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো 5-এর পরে দেখো এখানে 3টি সংখ্যা আছে দশমিকের আগে, তো 3টি শূন্য হবে। যোগ 2-এর পরে 2টি সংখ্যা আছে দশমিকের আগে, 2টি শূন্য হবে। তারপর হচ্ছে আবার 2 আছে, এখানে 2-এর পরে একটা সংখ্যা আছে শুধু 9 আছে দশমিকের আগে, তো একটা শূন্য হবে। তারপর হবে কি, যোগ 9, তো আমরা লিখলাম 9। এবার দেখো যোগ কি আছে, 0.4 দিয়ে 0.4, ঠিক আছে। তারপরে দুটো সংখ্যা আছে, তো দুটো শূন্য লিখতে হবে। এরপর দেখো যোগ এটা 3,
ঠিক আছে। তো 0.03 দিতে হবে, ঠিক আছে, 0.0 তারপর 3 হবে, তারপরে একটা সংখ্যা আছে একটা শূন্য হবে, তারপর দেখো যোগ দিয়ে 0.002 এর পর আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে। তো 0.002 যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে এই দুটোকে শূন্য দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটাকে এইভাবে লিখতে হবে। এরপর বর্গীয় জ দেখা হচ্ছে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, তাহলে মোট সৈন্য কতজন? তো এখানে একটা বর্গাকারে একটা সব সৈন্যদের কী করা হয়েছে, বর্গাকারে সাজানো হয়েছে। তো একটা সারিতে 12 জন আছে, মানে 12কে 12 দিয়ে গুণ করতে হবে। তো 12 144 জন সৈন্য আছে টোটাল, ঠিক আছে। ঝয়ের দাগে স্কেলের সাহায্যে 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো। তো স্কেলের সাহায্যে 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকতে হবে। তো তোমরা স্কেলটা নেবে এবং এখান থেকে এই যে শূন্য আছে এখান থেকে 9.8, এই যে এখানে 9 আর এটা হচ্ছে 5 6 7 8, এই 8 পর্যন্ত সরলরেখা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে, 9.8 পর্যন্ত। এবার সরলরেখা আঁকবে এবং এটার নাম দিতে বলা হয়েছে। তো এটা বি নাম দেবে এরকম, তারপর এটা হচ্ছে 9.8 সেন্টিমিটার সরলরেখা, তো 9.8 সেন্টিমিটার লিখে দিলেন। তো এরকম করে অঙ্কন করতে হবে। এরকম যে কোনো মাপের যদি তোমাদের অন্য কোনো মাপ বলা হয় সরলরেখা আঁকতে, তো সেই মাপের সরলরেখা কিন্তু আঁকবে স্কেলের সাহায্যে। 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের কিন্তু প্রয়োজন হয়, কিন্তু এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। তো দৈর্ঘ্যটা প্রথমে আমাদের বের করতে হবে, তারপর আমরা ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারবো। তো ক্ষেত্রফল দৈর্ঘ্য বের করার জন্য কী করবো, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া হচ্ছে 120 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পরিসীমাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে এবং সেখান থেকে প্রস্থটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা দৈর্ঘ্য পাবো। তো পরিসীমা 120 ভাগ 2 বিয়োগ 20, তো 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হয়, বিয়োগ 20 সমান সমান কত, 40 মিটার। তো 40 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এবার আমরা ক্ষেত্রফল বের করবো, অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 40 গুণ 20, 40 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 20। এবার 4 দুগুণ 8, 8-এর পর দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ 800 বর্গমিটার এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পরের দেখা হচ্ছে সরল করো 100 যোগ 10, দেখো এখানে দেওয়া আছে, এই যে রাশিটা দেওয়া আছে, এটা কী করতে হবে, সরলতম মান বের করতে হবে। তো সরল করার জন্য প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে, ধর এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো থাকে সেগুলো আমাদের প্রথম করতে হয়। দেখো আমরা অঙ্কটা একবার প্রথমে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এই লাইনে আমরা কী করছি, দেখো এই যে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 আছে, তো 4 থেকে 2 বিয়োগ করে কত হয়, 2 হয়। আমরা এখানে দেখো 2 লিখেছি, আর বাঁ দিকের যে আগের অংশটা যেমন আছে তেমন আমরা লিখেছি, এখানেও তাই করেছি। এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ দিয়েছি। এবার এখানে এই যে এর আগের অংশটা আমরা যেভাবে আছে সেভাবে লিখেছি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর 4 থেকে 2 বিয়োগ করেছি, 2 হয়েছে, এখানে 2 লিখেছি। এরপর কি করবো দেখো, এই 10 আর 2 আগে গুণ করতে হবে, তারপর যোগ করবো, ঠিক আছে, তারপর বিয়োগ করতে হয়। তো 10 আর 2 গুণ করলাম 20, এখানেও 10 আর 2 গুণ করলাম 20, তো 100 যোগ 20, এখানেও 100 যোগ 20, এখানে 100 যোগ 20 কত হবে, 120, আর বিয়োগ দিলাম, এখানে 100 যোগ 20, 120, 120 থেকে 120 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করা শূন্য হবে, আমরা লিখলাম এখানে 0। পরের প্রশ্ন, গয়ের দাগে সরল করতে হবে। এখানেও একটা মান দেওয়া আছে, এটাকে সরল করতে হবে, এর সরলতম মান বের করতে হবে। তো প্রথম অঙ্কটিকে এভাবে লিখবি, লেখার পরে যেটা প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আগে আমরা করব। এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে কী দেওয়া আছে, 1 যোগ 3 দেওয়া আছে। তো বাঁদিকের যে অংশ সেটা আমরা যেভাবে আছে সেভাবে লিখবো, ঠিক আছে। তো লেখার পরে এখানে 2 থেকে 1 যোগ করলাম, কত হয়ে গেল, 3 হয়ে গেল। এবার প্রথম ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তো 3 লিখলাম। এর পরের লাইনে আমরা কী করবো দেখো, এর পরের লাইনে আমরা এই অংশটুকু লিখলাম এবং এখানে এই যে ভাগ দেওয়া আছে 3 আর 3 ভাগ, এই ভাগটাকে আগে করবো। তো 3 একে 3 হয়ে গেছে, ঠিক আছে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেইটুকু আগে করবো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 1 আছে, তো 2 হবে যোগ, তো 2 লিখলাম। এরপর থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর এখানে আমরা এই ভাগটাকে আগে করবো, 4 থেকে 4 আর 2 ভাগ করছি, তো 2 হবে, 2 দুগুণে 4 হয়। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশ আছে সেই অংশটা করে নিচ্ছি, তো 2 আর 1 কত হয়, 3 হয়। এখানে ভাগ দেওয়া আছে, এবার 6 আর 3 যদি ভাগ করি, 6কে 3 দিয়ে 2 হবে, 3 দুগুণে 6 হবে, অর্থাৎ 2। এটা হচ্ছে আমাদের সরলতম মান। ঘয়ের দাগে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে। তো দেখো 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে সেটা আমাদের কী করতে হবে, এই সবগুলোকে যোগ করতে হবে, তারপর আমাদের মোট কাজ থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে কত অংশ কাজ বাকি আছে সেটা পাবো। তো 3 দিনে মোট কাজ হয়েছে 1/4 অংশ যোগ 1/12 অংশ যোগ 4/7 অংশ, এগুলো সবগুলো যোগ করবো, 4, 12 আর 7, এই 3টি লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 84, ঠিক আছে। এই যে 84 পেলাম, এই সমান চিহ্ন দিয়ে এখানে দাগ দিয়ে নিচে 84 লিখতে হবে। এই 84কে 4 দিয়ে ভাগ করতে হবে, 21 হবে। 21কে 1 দিয়ে গুণ করলে 21ই হয়।
আবার 84কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 7 হবে, 7 12 84 হয়, তো 7 একে 7ই হবে। এরপর 84কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ঠিক আছে, কত হবে 7 12 84 আর 4 12 48 হয়, দেখুন 48 লিখলাম। এবার 48 7 আর 21 যোগ করতে হবে, যোগফল 76 হচ্ছে, তার নিচে 84। এবার এটাকে লঘিষ্ঠ আকার পরিণত করতে হবে, ছোটো করতে হবে বা কাটাকুটি করতে হবে। তো দেখো আমরা যদি এটাকে 4 দিয়ে কাটি, 4 19 76 হয়, আর 4 21 এখানে হবে 84, তো 19/21 অংশ। এই কাজটা 3 দিনে মোট হয়েছে। এবার কত বাকি আছে সেটা আমরা কীভাবে করব। তো মোট কাজ সাধারণত 1 অংশ হয়ে থাকে, ঠিক আছে, 1 অংশ থেকে আমরা এই 19 এর 21 এটাকে বিয়োগ করব। তো 1 বিয়োগ 19/21, তো নিচে আমাদের এখানে সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিচে কত হবে 21টা 21ই লিখবে। এবার এই 21 একে 21 হবে এখানে, আর 21কে 21 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1কে 19 দিয়ে গুণ করলে 19 হয়, দেখো উপরে হবে 19। 21 থেকে 19 বিয়োগ করলে 2 হয়, তো এখানে 2 লিখলাম, নিচে হচ্ছে 21, তো 2 এর 21 অংশ। এই কাজটা আমাদের কিন্তু আর বাকি আছে, আর এই 19 এর 21 এই কাজটা 3 দিনে হয়েছে। নেক্সট হচ্ছে উমর দাগে, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তো একটি বর্গাকার মাঠ আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, ঠিক আছে। তো প্রথমে আমাদের মাঠটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, দৈর্ঘ্য দিয়ে গুণ করব। যেহেতু এটা বর্গাকার মাঠ, দুটোরই দৈর্ঘ্য কিন্তু সব দিকেই হচ্ছে 40 মিটার করে এর দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল 40 গুণ 40। এবার 4 4 16 হয়, তারপরে দুটো শূন্য বসবে, তো 1600 বর্গমিটার এটা হয়ে গেল মাঠের ক্ষেত্রফল। এবার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচা পড়বে, এই 1600কে 4 দিয়ে গুণ করব। তো 6 টাকা হিসাবে তাদের ঘাস লাগাতে খরচ হবে 1600 গুণ 4, তো 1600 গুণ 6, ঠিক আছে, 6 16 কত হয় 96 হয়, তো 96, তার সঙ্গে পাশে দুটো শূন্য বসবে, অর্থাৎ 9600 টাকা খরচ পড়বে, ঠিক আছে। এতে এই যে মাঠটা রয়েছে, ঠিক আছে, এই মাঠে ঘাস লাগাতে 9600 টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে। এরপর 4 দেখে সমবিন্দু সরলরেখা কাকে বলে। সমবিন্দু 4টি সরলরেখা অঙ্কন করে নামকরণ করো। তো কতগুলি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে, আর সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। তো দেখো এটা হচ্ছে, যেমন এটা আমরা একটা বিন্দু নিলাম পি বিন্দু, এবারে এই বিন্দু দিয়ে এই যে সরলরেখাগুলো যাচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সমবিন্দু। এগুলো হচ্ছে এই যে পি বিন্দুটাকে বলা হয় সমবিন্দু, আর এই যে সরলরেখা এগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা, ঠিক আছে। তো এখানে 4টি সরলরেখা অঙ্কন করতে বলা হয়েছে, সমবিন্দু সরলরেখা, আমরা সেটাকে অঙ্কন করে কিন্তু এভাবে দেখালাম, ঠিক আছে। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে অধ্যায়গুলো রয়েছে, তোমাদের সেই অধ্যায়গুলোর সমস্ত অঙ্ক কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো, এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো পাবে, পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এইসব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো আমরা আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। ভিডিওটিতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি লাইক করবে, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।